হ্যালো, এই যে আমি রাস্তায় আসতেছি। ভাই আমি মিথ্যা কথা বলবো কেন? আমি জীবনে মিথ্যা কথা বলছি? বললাম না আমি রাস্তায়। ভাই আমি এসি গাড়িতে চলাফেরা করি, তাই না? এমন না যে গাড়ির গ্লাসটা নামায় তারপর চলাফেরা করি। আওয়াজ পাবেন কেমন আপনি? রাখেন, আসতেছি। যার কাছে স্বভাব তার কি আর চাপা মারার অভাব ব্যাড লায়ার। এই তোর টি শার্টটা তো দারুণ। দারুণ বেলা লাভ নেই, এটা আমি তোরে দিতে পারবো না। কেন? কারণ তোর সাইজে হবে না। নিজের সাইজটা দেখছস? শোন, তুই কোত্থেকে কিনছিস আমাকে বলতো। তোর মতো ঢাকা কলেজের উল্টা দিকে ফুটপাথ থেকে গিয়ে নেই, ব্র্যান্ড শপ থেকে কিনছি। 500 টাকা? আর রাখ 500 টাকা। এটার দাম শুনলে তোর মাথা খারাপ হয়ে যেতে পারে। এত দামি জিনিস তুই পড়লে তোর গায়ে চুলকানি হবে। আমার জানতে খুব আগ্রহ হচ্ছে, দামটা বল না আমাকে। 2500 টাকা। ব্যাড লায়ার লায়ার ব্যাড লায়ার। মামা 50 টাকা কম রাখেন, 250 টাকা রাখেন। দোস্ত চাটা দারুণ। তারপরে এটা কোনো চা হইলো? বাসায় চা খাওয়ার পরে এই চা তো মুখেই লাগে না। তুই বাসায় কি চা খাস দার্জিলিং টি। প্রত্যেক দিন? হ্যাঁ, ওই যে দার্জিলিং এ গেছিলাম, তারপর চায়ের এক ডিলারের সাথে আমার পরিচয় হয়েছে। প্রতি মাসে আমাদের দার্জিলিং থেকে দার্জিলিং টি পাঠায়। 6 নম্বর টেবিলে পানি দে। মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো। নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি বাবু। সরি কেন বলতেছি? সরি বলার দরকার নাই তো। আমি তো বুঝি আমার বয়ফ্রেন্ড এই দুনিয়াতে একটা মাত্র মানুষ যে কাজ করে, আর তো সবাই বেকার। রাগ করতেছো কেন? আগে শুনো কি হয়েছে। আমি তো ডিরেক্ট রেডি হয়ে তোমার কাছে আসতেছিলাম, হঠাৎ করে রাস্তাতে শাওন ফোন দিল। শাওন ফোন দিয়ে বললো ওর মামা নাকি সিভিয়ার একটা অ্যাক্সিডেন্ট করছে, ইমিডিয়েট ব্লাড লাগবে। ব্লাড গ্রুপ হচ্ছে বি নেগেটিভ, আর তুমি তো জানোই সবচেয়ে রেয়ার ব্লাড গ্রুপ বি নেগেটিভ হচ্ছে আমার। আমি দৌড়ে গেলাম হসপিটালে যাওয়ার পর শাওনকে বললাম, শাওন আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যাইতে হবে, ব্লাডটা দিয়ে আমাকে ছেড়ে দে। কিন্তু ব্লাডটা নেওয়ার জন্য আমার টাইম লাগলো অনেকক্ষণ, এখানে বসে থাকলাম। তারপরে ধরো যে আমার শরীর থেকে এক গাদা রক্ত আধা ঘন্টা ধরে বাইরে হয়ে শাওনের মামার শরীরে দিলাম। দেওয়ার পরে আমি উইটা যখন আসতে নিলাম, নার্স আমার বলতেছে এখনই উঠা যাবে না, ব্লাড দেওয়ার পরে আপনাকে একটু রেস্ট নিতে হবে, ফ্রুটস খাইতে হবে, জুস খাইতে হবে। আমি বললাম কিসের কি? সুইটা খোলার সাথে সাথে আমি দৌড় দিয়ে এনে চলে আসছি। বলো বাবু, তারপর যদি তুমি এরকম রিয়াক্ট করো আমার কাছে কেমন লাগে? ব্লাড দেওয়ার পর একটু রেস্ট নিতে হয় নীরব। তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তাঘাটে যদি কিছু হয়ে যেত, মাথা ঘুরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আল্লাহ না করুক, তখন ঘুরাইছে চাইর তুমি না আসলে একটা পাগল। না না, এটা শেষ করো আগে, আমি ওয়েটারকে বলছি। কিচ্ছু লাগবে না আমার, এটাও খাইতে হবে না। শোনো, আমার না কিছু হবে না কখনো। কারণ কি জানো, আমি এমন একটা মানুষকে ভালোবাসি যেই মানুষটা আমার থেকে অনেক অনেক বেশি আমাকে ভালোবাসে। যার কারণে আমার যদি হার্টের মধ্যে 14টা ব্লকও থাকে, তারপরে দেখবা আমার হার্ট ডিপ 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 করে পাম্প করতেছে। আমার কোনো টেনশনই নেই, আমার লাইফে কিচ্ছু হবে না বাবু। তুমি না আসলে একটা পাগল। আচ্ছা বাদ দাও, তোমার কি মাথা বেশি ঘুরাচ্ছে বাবু? হ্যাঁ, আমি তোমার জন্য খাবার অর্ডার দিচ্ছি, ঠিক আছে? তুমি হেলদি কিছু খাবার খাও, তাহলে হয়তো ভালো লাগবে। হ্যাঁ, খুব ক্ষুধাও লাগছে। ওয়েটার একটু জলদি আসেন না। কি রে, কি হয়েছে? আসার পর 15 মিনিট ধরে এমনি দাঁড়ায় আসছিস, চেহারাটা বাংলা বাচ্চার মতো করে রাখছিস। মানে আমি বুঝতেছি না এত পিস্ট অফ আর কি আছে? কি হয়েছে, এত আপসেট কেন তুই? দোস্ত ওই যে জমিটা কিনছিলাম না, ওটা নিয়ে তো ব্যাপক ঝামেলার মধ্যে আছি। মানে গুন্ডা বদমাশে এসে চাঁদা চায়, ওরা নাকি বাড়ি করতে দিবে না। কি যে যন্ত্রণার মধ্যে পড়লাম না দোস্ত। আরে কি বলতেছিস না বলতেছিস? হ্যাঁ, আমার বন্ধু ঢাকা শহরে একটা জমি কিনছে বাড়ি করার জন্য, আর সে বাড়ি করতে পারতেছে না চাঁদাবাজদের কারণে। গুন্ডা বদমাইশ এসে ওখানে চাঁদা চাইতেছে। আমি থাকতে তুই এটা কি শুনাইলি আমারে? হ্যাঁ, কারা এটা চাঁদা চায়? কোন এলাকায় তোদের জমি? 11 নম্বর সেক্টর। 11? তোর বেটা ওয়ানের সব ভাই ব্রাদার বড় ভাইরা আমার পরিচিত, কোনো ব্যাপারই না। জামু 2 দিনের মধ্যে বাড়ি উঠে পেলাম। এখনই চল, এখনই পাইলিং শুরু করুন, চল। ঝামেলা করা যাবে না, মানে এদের সাথে কোনো বিবাদে যাওয়া যাবে না। এসব ঝামেলা ঝগড়াঝাটি এদের না খেপায়া
কোনো ঝঞ্ঝাট ছাড়া কিছু করা যায়? ধর বেটা, তুই ছোট থেকেই একটা ডরাইল্লা, এত ভয় পেলে হয় বেটা? হ্যাঁ বুঝছি, তুই কোনো ঝামেলা করতে চাস না, একটু অন্য সিস্টেমে অন্য অ্যাঙ্গেলে যেতে চাস, প্রশাসনিক চাপ দিতে দেবো, তাই তো? ব্যাপারই না দোস্ত, উত্তরা থানার এসআই হেভি ক্লোজ তো, খুবই ঘনিষ্ঠ, আমার ছোট চাচার বন্ধু তো, চাচা হয়তো আমার। আমি তো প্রায় বেটা উত্তরা থানার সামনে দিয়ে যখন যাই রিক্সা দিয়ে, ঠাস করে নাই বাদন হয়ে গিয়ে চা কফি খাই চাচার কাছে, আর চাচা বিভিন্ন ক্রাইমের গল্প শুনে আমার, হেভি হেভি ক্রাইম হয় কিন্তু, ওগুলো সব ওনারা হ্যান্ডেল করে। আর তুই আমার এই আগত এই 11 নম্বর সেক্টর না, 11 নম্বর আমি চাচার এমনই ফোন দিতেছি, দাঁড়া। The number you have called is not in service. চাচা মনে রেট দিতে বেরিয়েছে, ফোন ধরতেছে না। ব্যাপার না, শোন মানে তুই আমারে ওই একটা কাজ করিস, ওই যারা চাঁদা চাইছে ওর নামগুলা SMS করে দিয়ে দিস, তোদের কোনো টেনশন নেই। দোস্ত দোস্ত তুই না থাকলে আমার কি হইতো বলতো? তুই আসস বলে আমি আসি দোস্ত। আরে কোনো টেনশনই করবি না, আমি থাকতে। আমি ধর পুরা ঢাকা শহরে, ঢাকা শহর কি বেটা, পুরো বাংলাদেশে প্রপার জায়গায় জায়গা মতন প্রপার লোকগুলারে সেট করা আছে, কোনো টেনশনই নেই। আচ্ছা দোস্ত, আরেকটা কথা, তুই না বলছিলি ওই যে মালয়েশিয়া ভিসা অফিসে তোর কানেকশন আছে? রাখ বেটা, মালয়েশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া তিউনিশিয়া থাইল্যান্ড নেদারল্যান্ড সুইজারল্যান্ড সব জায়গাতে লোকজন আছে আমার। দোস্ত আমার এলাকার একটা ছোট ভাই আছে, ওর ছোটবেলা থেকে শখ বিদেশে যাবে, বিদেশে ক্যারিয়ার করবে, ওর ভিসার ব্যবস্থাটা করে দে না তুই প্লিজ। তো 1-2-তে ও মালয়েশিয়া চলে যাবে, এটা তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার নাকি বেটা? আমার লোক আছে এম্বাসিতে, একদম ধরো অ্যাম্বাসিডারের কাছের লোক, কাউন্সিলর যে, সে আমার খুবই পরিচিত। ওরে পেপারস রেডি করে জমা দেওয়ার সাথে সাথে ওই ধর মালয়েশিয়া চলে গেছে। ওরে বেটা বুকিট বিনতাঙে গিয়ে জুস খাইতে কবে না, মানে ভিসার ব্যবস্থা হয়ে যাবে না দোস্ত? আরে কনফার্ম বেটা, আমি আগামী সপ্তাহে ওর নিয়ে তোর কাছে আসতেছি। হ্যাঁ নিয়ে আয়। দোস্ত তুই একটা লক্ষ্মী বন্ধু দোস্ত। তুই সবসময় এরকম হাসবি, একটু গুদুম গাদুম আছিস তো, হাসলে তোর হেভি লাগে, বুঝছ নাই? আর যখন বাংলা 5-এর মতো মুখটা করে রস, তখন আসলে বাংলা সিনেমার ভিলেন মনে হয়, মনে হয় তুই এমনই করবি। ড্রিম হাউস প্রজেক্টের বাজেটটা করছেন? না, ওটা তো এখনো কমপ্লিট হয়নি ভাইয়া। বুঝলাম না, কমপ্লিট হয়নি মানে? মানে আপনারা কি অফিসে কেউ রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে পারেন না? সব রেসপন্সিবিলিটি কি আমার? মানে এটা কোন ধরনের কথা? বাজেট রেডি হয় না মানে এখনো? আপনি না বললেন ওটা 2 দিন পরে ডেডলাইন? কে বলছে আপনারা 2 দিন পরে? ক্লায়েন্ট কার, আমার না আপনার? অ্যাকাউন্ট কার, আপনার না আমার? ডেডলাইন 2 দিন পরে আপনি নিজে নিজে বানিয়ে নিলে হবে? আজকে লাঞ্চের পরে ক্লায়েন্টের সাথে আমার মিটিং, আজকে ওইখানে বাজেট আমাকে প্লেস করতে হবে, আর আপনি বলতেছেন এখনো বাজেট রেডি হয় নাই। হোয়াট ইজ দিস? আমি বুঝলাম না, অফিসে কি খালি বসেই থাকেন? আজকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাকে 1 ঘন্টার মধ্যে রেডি করে দিচ্ছি। ভাই একটু রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করেন, খালি বসে বসে এসির বাতাস খেলে তো হবে না, কাজও শিখতে হবে। বাজেটটা রেডি করবেন, তারপর লাঞ্চের পরে আপনি আমার সাথে যাবেন, গিয়া ক্লায়েন্ট সার্ভিস দেয় কীভাবে, ক্লায়েন্টের কেমনে ডিল করে এগুলো শিখেন। অফিসে খালি ক্লায়েন্ট আমি আনবো আর আপনি বসে বসে এসির বাতাস খাবেন আর ল্যাপটপ টিপবেন, তাহলে হবে না, ঠিক আছে? আর চ্যাটিং করেন না, কাজটা করেন, হ্যাঁ? আর লাঞ্চ করার দরকার নেই আপনার, বাজেট যদি না রেডি করতে পারেন। অবশ্যই ক্লায়েন্ট যখন আসবে আপনি কি অন্য টেবিলে বসে? কেন মানে কি বোকার মতো প্রশ্ন করেন কেন? ক্লায়েন্ট কার? আমার। অ্যাকাউন্ট কার? আমার। ডিলটা আমাদের করতে দেন। ক্লায়েন্টের মাঝে মধ্যে প্রাইভেসির দরকার। এরকম আউটডোর মিটিং গুলোতে আপনি যদি ক্লায়েন্টের সাথে বসে থাকেন, এরকম থার্ড পার্সনের সামনে ওরা ঝাইরা খাসবে, বুঝতে হবে। আপনি আমাদের টেবিলে বসবেন, দেখবেন 1-2 মধ্যে আমি ডিল কনফার্ম করে বলেছি। ক্লায়েন্ট চলে আসছে, যান। আরে চান না, হ্যালো। আমার এত বিজি বয়ফ্রেন্ড আছে, চলে আসছে। আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করতেছিল, মনে মনে আমি ভাবতেছিলাম আজকে তুমি একটা ডার্ক কালারের ড্রেস পরে আসবে, অ্যান্ড অ্যাজ ইট ইজ সেটাই হয়েছে। ইউ আর লুকিং বিউটিফুল। তাই না?
মিনিট বস, আমি ওয়াশরুম যাচ্ছি। বিলটা দেন, হ্যাঁ? শোনো তাহলে, আমার তো আসলে এখন একটা ক্লায়েন্ট আসবে, আমার আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল। তো তুমি বাসার দিকে রওনা দাও, আমি মিটিং শেষ করে অফিস শেষ করে তোমার ফোন দিচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই বাসায়, তুমি মিটিং শেষ করে আমাকে ফোন দিন, হ্যাঁ? Okay. আর হ্যাঁ, তোমার প্রজেক্টের জন্য বেস্ট। ডিল ডান, 100% ডান। কেন হবে না? আরে এটা তো ছোটখাটো ডিল, এর থেকে বড় বড় ডিল 1-2 মধ্যে শেষ করে বলাই। আরে এটা তো কিছুই না, শেষ। শিখেন কীভাবে আসলে ক্লায়েন্ট ডিল করতে হয় এটা বুঝতে হবে আপনার। দেন রেস্টুরেন্টে আসছি, বসছি, সেকেন্ডের মধ্যে ডিলটা হয়ে গেল। চলেন যাই, লাঞ্চ করছিলেন? একবার রাতে খাও, চলেন। আসলে ভাই অনেক দিন ধরেই ট্রাই করতেছি, আমার আম্মু চায় আমি বিদেশে গিয়ে লেখাপড়া করি, অনেক কষ্টে কিছু টাকাও জোগাড় করেছি, কিন্তু ভাই আসলে ভিসাটাই ম্যানেজ করতে পারতেছি না। শাওন ভাই আপনার কথা বললো, আপনি যদি একটু ব্যাপারটা দেখেন। দোস্ত, আমরা তো জানি তোর কানেকশন সম্পর্কে, তোর ক্ষমতা সম্পর্কে। এই ছেলেটা একদম আমার ছোট ভাইয়ের মতো, মানে আমাদের এলাকার খুব ভালো একটা ছেলে। ও এসএসসিতে ভালো রেজাল্ট করছিল, এইচএসসিতে আরও ভালো রেজাল্ট, আর সবচেয়ে ভালো রেজাল্ট করছে অনার্সে। মানে একটা সোনার টুকরা ছেলে, আমি একদম ছোট ভাইয়ের মতো দেখি। সমস্যা হচ্ছে কি দোস্ত, ওর বাবা নাই, ওর মা অনেক কষ্ট করে ওকে মানুষ করছে, ওকে পড়াশোনা করেছে। ছেলেটার ছোটোবেলা থেকে শখ বিদেশে ক্যারিয়ার করবে। মানে এখন তুই যদি একটু চেষ্টা করে ভিসাটা জোগাড় করে দিতে, আমি জানি তুই পারবি, তোর সেই ক্ষমতা আছে, তোর সেই কানেকশনস আছে, এটা তো আমি জানি। এখন দোস্ত একটু দেখ না, ওর বিদেশে যাওয়াটা, ওর ভিসাটা তুই একটু পারস নাকি, একটু দেখ না। আরে এটা কোনো ব্যাপার নাকি? কি বলস না, ঢাকা শহর থেকে দুনিয়ার মানুষজন চলে যেতেছে বিদেশে, 1-2 ব্যাপার তোমার বিদেশে পাঠানো, এটা কোনো ব্যাপার নাকি? একটা বাইরের ভিসা করে, এগুলো তো হাতের ময়লা মিয়া। গত মাসেও তো 4 জন্য আমরা মালয়েশিয়াতে পাঠাইছি, 8 লাখ টাকা করে লাগছে, 4টা 32 লাখ টাকা ক্যাশ নিয়ে নিছি, ওরা মালয়েশিয়া চলে গেছে। আর তোমার তো রেজাল্ট অনেক ভালো, তোমার থেকেও কম ক্যালিবারের ছেলেমেলে বিদেশে চলে যায়। ধরো যে ম্যাট্রিকও পাস করে না, এসএসসি পাস করে না, আন্ডার এসএসসি, ওরা বিদেশে চলে গেছে, এখন ঢাকা শহরে গাড়ি হাঁকায় বেড়ায়, বুঝো নাই? আর তোমার তো ম্যাট্রিকের রেজাল্ট ভালো, ইন্টারের রেজাল্ট ভালো, অনার্সের রেজাল্ট ভালো, তুমি যাইতে পারবে না তো কে যাবে? একটা জিনিস কি, মানে এতদিন তো আমার ছোট ভাই ছিল সাব্বির, আজকে থেকে ধর ও তোর ছোট ভাই, তুই ওর বড় ভাই, কিন্তু মানে 8 লাখ টাকা না একটু বেশি হয়ে যায় দোস্ত। মানে ও তো পারবে না 8 লাখ টাকা দিতে। আসলে দোস্ত, আমার যাদের সাথে লিঙ্ক লবিং, ওরা 8 লাখ টাকা করে লোক এখন পাঠায়। আসলে কি হয়েছে সাব্বির, ধরো যে বাংলাদেশ থেকে প্রচুর লোক যায়, গিয়ে করে কি ইলিগেল কাগজপত্র বানায় ওইখানে থাইকা যায়। এখন ইমিগ্রেশন অনেক চাপ আছে, এম্বাসি সহজে ভিসাটা দিতে চায় না, আর 8 লাখ টাকার নিচে আসলে রাজি হবে না। কিন্তু সত্যি বলতেছি, এই যে শাওন যেহেতু রিকোয়েস্ট করছে, আমি তোমারটা 5 লাখ টাকার মধ্যে ম্যানেজ করে দিয়েছি, কোনো টেনশনই নিও না, ঠিক আছে ভাইয়া? 5 লাখ টাকা ভাইয়া? আরে 5 লাখ টাকা কোনো টাকা নাকি? ঢাকা শহরে কোনো কাজ করতে হলে 5 লাখ টাকা তো লাগে, এটা তো মিনিমাম রেট, বুঝো নাই? তুমি 5 লাখ টাকা ম্যানেজ করবা, তুমি বিদেশ চলে যাবা। আর আমার তো কন্ট্যাক্টস আছেই, একদম ভ্যালিড মানুষের সাথে কন্ট্যাক্ট, যাতে তোমার ভিসা একদম মিস না হয়, কনফার্ম শিওর শর্ট ভিসা, বুঝতে পারো না? আমি তো সাদে আর মানুষজনের সাথে লিঙ্ক লবিং করে বেড়াই না, জায়গা মতো জায়গার মানুষটার সাথে আমি লিঙ্ক লবিং করি, বুঝছো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি 5 লাখ টাকা ম্যানেজ করতেছি, আপনি জাস্ট একটু ভিসার ব্যাপারটা দেখেন। তুমি কোনো টেনশনই করো না, তুমি বিদেশ চলে গেছো, নাকি দিল দিয়ে ঘুমাও। আর একটা জিনিস মনে রাখবা, আজকে থেকে নীরব তোমার বড় ভাই, ঠিক আছে? যাও। নীরব সাহেব, আপনি নিজেকে কোম্পানির সবচেয়ে রেসপন্সিবল এমপ্লয়ি দাবি করেন, এই তার নমুনা? স্যার, আমি একা দায়িত্ববান হলে হবে? সবাইকে বলে কতটুকু কাজ করানো যায় বলেন স্যার? আমি তো আমার 100%টাই করেছি, বাকি সবাই যদি স্যার গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায় তাহলে কি করে হবে বলেন স্যার? আপনি প্রজেক্ট লিডার, আপনার মুখে এমন কথা মানায়?
আমি টিম লিডার হলে কি হবে স্যার? আমার টিমে এরকম অনেক মানুষজন আছে যারা আমার কথাই শুনে না, নিজেদের মন মর্জি মতো কাজ করে। এখন তাদেরকে তো আমি জোর জবরদস্তি করে কাজ করাতে পারবো না স্যার। এরকম ইরেসপন্সিবল মানুষজন থাকলে আমাদের কোম্পানির অবস্থা 12টা বেজে যাবে স্যার, কখনোই সাকসেস আসবে না। আর স্যার আমি তো আপনাকে বলেছিলাম আমার টিমে এরকম কোনো লোক দিয়েন না। তারপর তো স্যার আপনি ফোর্সফুলি লোক দিয়েছেন স্যার। আপনি কি কাউকে ইন্ডিকেট করছেন? জি স্যার, মানে নীলা ম্যাডাম স্যার যথেষ্ট নেগলিজেন্সি করেছে তার কাছে। তার না আছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, না আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তারপর স্যার আপনি তাকে কনসিডার করেছেন, কিন্তু সে আপনার কনসিডারেশনের মর্যাদাটাই রাখতে পারেনি। তার কারণে আমরা টোটাল প্রজেক্টটা হারিয়েছি স্যার। আর স্যার আমরা খালি প্রজেক্টটা হারাইনি, সাথে সাথে আমি আমার ইমেজটাও হারিয়েছি। আমি এত কষ্ট করে ক্লায়েন্টটাকে নিয়ে এসেছি, সব কিছু ঠিকঠাক করেছি, শুধুমাত্র তার নেগলিজেন্সির কারণে সব কিছু শেষ। আর এক্সপ্লেনেশনের দরকার নেই। আরেকটা কথা, এটাই প্রথম, এটাই শেষ। ভবিষ্যতে এই ধরনের সিচুয়েশন আবার হলে আমি আপনার বিরুদ্ধেও অ্যাকশনে যেতে বাধ্য হব। আপনি আসতে পারেন। জি স্যার। চিন্তা করছি চাকরিটা আর করবো না। আমি বিরক্ত, নিজের কোনো ফ্রিডম নাই, কিচ্ছু নাই। মনে হয় অন্য একটা মানুষের চাকরামি করতেছে। ধীরে ধীরে না আমার ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে কি করবা? চাকরিটা ছেড়ে দিবা? সেটাই তো বলতেছি, আমি চাকরি ছাড়তে চাইলেও তো আমার বস আমাকে ছাড়বে না, কারণ আমাদের কোম্পানিতে আমার মতো রেসপন্সিবল লোকের অনেক অভাব। সে আমার জীবনও যাবে না। আমি চিন্তা করতেছি আমি একটা ব্যবসা করব। আমার ব্যবসাটার ফরম্যাট হবে এরকম, সমাজের সব প্রান্তিক মানুষের জন্য হবে। খালি নিজের জন্য ভাবলে তো হবে না, তাই না? মানে মানুষের জন্য তো করতে হবে। একবার চিন্তা করো, মানে এই দেশে একজন বড় উদ্যোক্তা, একজন বড় এন্টারপ্রেনার হচ্ছে তোমার হাজবেন্ড। তোমার ফিলিংটা কিরকম হবে ভাবো তো? অ্যাজ এ ওয়াইফ এর থেকে প্রাউড মুভমেন্ট আমার জন্য কি হতে পারে বল? না মানে আমি ব্যবসাটা একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করব, যাতে করে যে কেউ খুব ইজিলি আমার প্রতিষ্ঠানে কাজ করতে পারে। আমার ব্যবসা যেরকম আগাতে থাকবে, বড় হতে থাকবে, ঠিক তেমনি এই মধ্যবিত্ত পরিবারগুলো তাদের অর্থনৈতিক জায়গা থেকে ধীরে 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 ডেভেলপ করতে থাকবে। মানে আমি একাই খালি বড় হব না, আশেপাশে সবাইকে নিয়ে বড় হব। সত্যি আমি এটা চাই। তুমি থাকবে না আমার সাথে? সারা জীবন থাকবে, আমি না থাকলে কে থাকবে? আর হ্যাঁ, ভালো কি হবে জানো, আমার আব্বু তোমাকে ভীষণ পছন্দ করবে। তুমি যদি ব্যবসাটা স্টার্ট করো তাহলে আমার ফ্যামিলি থেকে আমাদের বিয়ে নিয়ে না কোনো বাধাই থাকবে না। তোমার আব্বা আমার জীবনে রিজেক্টই করতে পারবে না। আপনি নীরব সাহেব? জি, আমি আপনার ফোন দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ফোন দিয়েছিলেন কি কারণে? ওই যে আমি আপনার ফোনে বললাম না, আমার ছোট ভাই মালয়েশিয়ার ভিসাটা করে দিতে হবে। হ্যাঁ, ভিসা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। মানে আসলে বিষয়টা হচ্ছে কি, আমারও ভিসা অফিসে পরিচিত লোকজন আছে, কিন্তু আমি তাদের দিয়ে এত মানুষের হেল্প করছি, এত মানুষের ভিসা করাইছি, আর বারবার আসলে ফোন করে বিরক্ত করতে চাই না। আর রিলায়েবল সোর্সে জানতে পারলাম যে আপনার ভিসাটা 100% সিওরিটি দিয়ে করেন, তাই আপনার কাছে আসা। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনার ভাইয়ের ভিসা হয়ে যাবে, কিন্তু আমার একটাই শর্ত, ক্যাশ ছাড়া কিন্তু আমি কাজ করি না। আরে ভাই, আমি তো আপনার দিয়ে মাগনা কাজ করবো না, আমি তো ফকির না, তাই না? ঠিক আছে, আমি টাকা নিয়েই আসছি, কোনো টেনশন নিয়ে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে এগুলো হইতেছে ডকুমেন্ট। আচ্ছা, আরে এখানে ক্যাশ 5 লাখ টাকা আছে। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, আপনার কাজ হয়ে যাবে। ভাই শুনেন, মানে বিষয়টা হচ্ছে লিঙ্ক লবিং কিন্তু আমারও কম নাই। ধরেন উপরের মহল টল সবার সাথে আমার ভালো লিঙ্ক, বুঝছেন না? মানে কাজটা একটু দেখা করে আর কি, মানে আমার কাজ যেহেতু একটু ঠিকঠাক করে। আরে আপনার কাজ কেন? 136টা দেশের ভিসা পকেটে নেমে ঘুরি, কি কোন আপনি? আপনার কাছ তো একটা ছোট্ট কাজ, 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। একটু তাড়াতাড়ি, একটু দ্রুত করার চেষ্টা করি। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে, আর কাজ শেষ হওয়া মাত্র আপনি এখন ফোন। ঠিক আছে, ওকে, বাই। একটু তাড়াতাড়ি করার ট্রাই করেন ভাই। হ্যাঁ, ঠিক আছে। আজকে ওয়েদারটা কি সুন্দর, তাই না? রিক্সা করে খুব মজা। হ্যাঁ বাবা, রিক্সা দাও তো।
কেন, কি হলো? রিক্সায় ঘুরতে ইচ্ছা করতেছে না আজকে। কেন? ওয়েদারটা কি সুন্দর, আজকে আমরা রিক্সায় ঘুরবো ভাবছিলাম। চিন্তা করতেছি তোমার হাত ধরে একটা হাঁটি, চল। কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? কেমন যেন অস্থির লাগতেছে। অস্থির কেন লাগতেছে? যাই না। তুমি কি এখন আমাকেও বলবা না? সত্যি বলবো না মিথ্যা বলবো? তুমি কি আমাকে মিথ্যা টিথ্যা বলবে? পায়েল, আমি তোমার মিথ্যা বললে তুমি বুঝতে পারবা? এখন তুমি যদি মিস্টার লায়ার হও তাহলে তো বুঝতে পারবো না। যা বলবা সেটাই সত্যি মনে হবে। কি রে, তোর খবর কি? কোনো দেখা সাক্ষাৎ নাই? হ্যাঁ, আরে অফিসে খুব প্যারার মধ্যে আছে। এই ঝামেলা জমেলা আর ভাল লাগে না। অফিস শেষ করার পর বাসায় আসি, এসে এমন টায়ার্ড হয়ে যাই আর কারো কোনো খোঁজ খবর নিতে ইচ্ছে করে না। ও আচ্ছা, তোর কি অবস্থা বল? এই আসি আর কি। আচ্ছা, তুই না আমারে বলছিলি হেল্প করবি, আমার যে ওই যে জায়গাতে চাঁদা চাই, তুই বলছিলি পুলিশ দিয়ে ফোন করাই দিবি, তুই সেটা করলি না। আমার তো চাঁদা দিতে হলো কয়েকদিন আগে। আচ্ছা বাদ দে, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দোস্ত, সাব্বির আমারে ফোন করছিল, তুই তো বলছিলি সাব্বিরের ভিসাটা করাই দিবি। এখন সাব্বির আমারে বলে ও নাকি তোরে অনেকবার ফোন দিছে আর তুই ফোন রিসিভই করস নাই। ফালতু কথাবার্তা বলস। আমার কি খায় দেওয়ার কোনো কাজ নাই? বললামই তো আমি অফিস নিয়ে বিজি থাকি। অফিসে এত প্যারার মধ্যে ও আমারে ইনসেন লেভেলে কল দিতে থাকে, কলের পর কল বাজতে থাকে আমার ফোনে, মনে হয় যে আমার রেডিও বাজতেছে আমার ফোনের মধ্যে। আজব, এত কল একটা মানুষে দেয় নাকি? আরো একটা কাজ দিছে, কাজটা প্রসেস ওয়াইজ চলতেছে, তাই না? এমন একটা ভাব ধরতেছে মনে আমার এয়ার টিকিট কিনতেছে, টাকা দিলাম টিকিট কিনাই না ওরা দিয়ে দিলাম। আরে ভাই ভিসা করতে দিছে, এটা তো টাইম লাগে, প্রসেস আছে। দোস্ত বোঝার চেষ্টা কর, এই যে তুই আমারে হেল্প করস নাই, মানে পুলিশ দিয়ে ফোন করস নাই, আমি তোরে কিন্তু কিছু বলি নাই, কিন্তু সাব্বির আমারে প্যারা দিতেছে। আর আমি তো বুঝি তুই কি লেভেলের বিজি থাকস, এটা আমি বুঝি। তুই কচু বুঝোস, বুঝলে তুই এইভাবে আমার জিজ্ঞেস করতি না। তোদের এক একজনের ভাবখানা হইতেছে আমাকে কোনো কাজ দিলে সেটা সাথে সাথে হয়ে যেতে হবে। কাজ শুরু হওয়ার আগে তোরা কাজ শেষ হয়েছে কিনা সেটা নিয়ে প্যারা দেওয়া শুরু করে দিস। তুই মাথা গরম করিস না, এই যে এত ঝামেলার মধ্যে তুই কাজটা করতেছস আমাদের জন্য, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার, অনেক বিশাল ব্যাপার। এটা বুঝোস না? আমার কাছে তো মনে হয় না তোরা এটা বুঝোস। তোদের তো সেন্সই নেই, তোরা ননসেন্সের মতো বিহেভ করস। একটা কাজ দিছস ভাই, প্রসেস টাইম লাগে প্রত্যেকটা কাজের, সেটা শেষ করার সুযোগ দিতে হবে। আর আমি তোরা বললামই তো আমি এমনি প্যারার মধ্যে আছি। দোস্ত কুল থাক দোস্ত, কিচ্ছু লাগবে না। তুই, আমি জানি তোর তো ট্যালেন্ট, আমরা জানি। আরে তুই তো একটা জিনিয়াস, তুই যদি ঠান্ডা মাথায় কাজ করস তো হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। হুদাই পাম না, চুপ থাক। কি বল? আরে নীরব ভাই, আরে ক্যারি অন, ব্যাপার না। না না ঠিক আছে। ও নীরব ভাই, নীলা ম্যাডামের কথা শুনেছেন? না, কিসে? বস তো ওনাকে স্যাক করছে। কি বলেন? হ্যাঁ শুনলাম, আমি গতকালকেই জানতে পারলাম। আসলে ওই আমাকে ফোন ছিল রাতে, খুব বিপদে আছেন। ওনার তো বাবা নাই জানেনি, মাটা অসুস্থ, হসপিটালে ভর্তি, মায়ের চিকিৎসার খরচ, ছোটো একটা ভাই আছে, পড়াশোনার খরচ, সংসারের খরচ, সব কিছু ওনার কাঁধে। উনি একলাই ইনকাম করতেন। এখন ওনার চাকরিটা চলে যাওয়াতে কি একটা বিপদে পড়ছে। আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিল বুঝছেন, আর মাসের শেষ, হাত খালি, বুঝেনি তো, কিছু বলতে পারি নাই। কিন্তু আফটার অল আমাদের পরিচিত একজন মানুষ, হেল্প করতে না পারলে মনের মধ্যে একটা খচখচ লাগে না বলেন? খারাপ লাগতেছে আসলে ওনার জন্য। কি করি বলেন তো? আচ্ছা ঠিক আছে, আমি আসি। দোস্ত রাগ করিস না, আমার একটা কথা শোন। কি বলবি বল। সাব্বির খুব ঝামেলা আছে। শোন, সাব্বিরের ব্যাপারে আজকে আমি কোনো কথা বলতে চাইতেছি না। তুই কথা না বলতে চাইলে তোর শুনতে হবে। তুই জানোস সাব্বির তোকে 5 লাখ টাকা কীভাবে দিছে? ওর কাছে টাকাটা ছিল না, ওর মায়ের কাছে ছিল মাত্র 2.5 লাখ টাকা। আর ওর বাবা কিছু জমি রেখে গেছিল, সেই জমিগুলো বিক্রি করে 5 লাখ টাকা জোগাড় করে তোর হাতে দিছে। এখন যখন তুই কিছু জানাইতেছস না, তখন তুই জানোস ওই ফ্যামিলির অবস্থাটা কি। ওর মা কথা বলা বন্ধ করে দিছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আর সাব্বিরের জীবনে ওর মাই সব কিছু।
সাব্বির পুরো ভেঙে পড়ছে। ওর যে এখন কি অবস্থা, ওর দিকে তাকানো যায় না। ও যখন আমার সামনে এসে দাঁড়ায়, আমি ওর দিকে তাকাইতে পারি না, আমার কান্না পায়। মানে বুঝলাম না, আমি তো বিষয়টা দেখতেছি, তাই না? আমি তো সেই দিনও তোরা রাগ করে বললাম বিষয়টা। হ্যাঁ ঠিক আছে, ওই দিন একটু রাগ করে ফেলছি, কিন্তু ভিসা তো মোয়া না, তাই না? যে পটের থেকে বাইর করলাম আর খায়া বলে না, টাইম লাগে, প্রসেস করতে টাইম লাগে না? আর অ্যাম্বাসিতেও অনেক চাপ, অনেক রাশ যাইতেছে। ধর যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ছে অনেক, আবার শুনছি লাস্ট 1 উইক ধরে নাকি অ্যাম্বাসিডার সিক, সে অ্যাম্বাসিতে যায়ও না, মানে কোনো অ্যাপ্লিকেশন সাইন টাইন করে না, কোনো কিছু করতেছে না। এর জন্য তো অনেক কিছু জমে গেছে, মানুষ ভিসা পাইতেছে না, টাইম লাগতেছে। টাইম দিয়েও হয়ে যাবে, এটা নিয়ে তো আপসেট হওয়ার কিছু নাই। দোস্ত, তুই সবসময় বলস যে তুই মানুষের কাজ করে দেস, কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি তুই কোনো কাজ করতে পারছিস। রেজাল্ট হয় সবসময় তোর 0। এই ফ্যামিলির সাথে তুই এই কাজটা করিস না দোস্ত। যদি একটা ঝামেলা হয়, যদি এই ছেলেটা বিদেশ না যাইতে পারে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, আমি চাই না তুই বদ্ধতা নেস। আরে কি বলতেছিস না বলতেছিস? দায়িত্ব যখন নিছি, আমি কাজটা ঠিকঠাক করে দিব, এটা নিয়ে টেনশনের কিছু নেই। কি ব্যাপার, এমনি তাকে আছিস কেন? মোবাইলে সঞ্চয়ের টাকা বাড়তেছে তো। নগদে সঞ্চয়ে টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। টেনশন নিয়েন না যে মোবাইল ফুলবো, আসলে ফুলবো আপনার নগদের অ্যাকাউন্ট। নগদ, ডাক বিভাগের ডিজিটাল লেনদেন। নীরব ভাইয়া, আমি আসলে কি বলবো, অফিসে আমি এতদিন ধরে কাজ করতেছি, আমাকে যখন যেভাবে কাজ করতে বলছে আমি কিন্তু সেই টাইমে ঠিকমতো কাজগুলো করার চেষ্টা করছি। আপনি আমাকে যখন যে কাজের কথা বলছেন, আপনার তো মনে আছে, আপনি তো জানেন যে মানে আমি কোনো কাজে কখনো গাফলতি করি নাই। যখন আমার যা করতে বলছে, আমার যদি বাসা ফিরতে দেরিও হয়েছে, আমি কিন্তু কাজটা করে দিয়ে তারপর বাসায় গেছি। কিন্তু মানে কেমনে কী হলো আমি না কিছু বুঝলাম না। ভাইয়া, আপনি তো আমার অবস্থা জানেন, আমার বাসার কী অবস্থা সেটাও আপনি জানেন। বাবা মারা গেছে আজকে 1 বছর, মা হসপিটালে ভর্তি, ছোট ভাইটি স্কুলের বেতন বাকি আছে। বাড়িওয়ালা ভাড়ার জন্য আমাকে কথা শোনাচ্ছে, আর এই সময় না আমার চাকরিটা চলে গেল। মানে আমি কার কাছে গেলে হেল্প পারবো, কে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, আমি সত্যি কিছু বুঝতে পারতেছি না। ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। কে? আরে আমি, আরে ওই যে ওই দিন আপনাকে একটা কাজের জন্য 5 লাখ টাকা দিয়ে আসলাম না। আরে ভাই কিসের টাকা? ভাই কি মজা নিতেছেন নাকি? ওই যে আমি আমার এক পরিচিত লোকের ভিসা করার জন্য আপনার 5 লাখ টাকা দিলাম না ওই দিন। কি অবস্থা ভাই, ওইটার একটু বলেন না। দূর মিয়া, কিসের ভিসা, কিসের টাকা, কারে দিছেন টাকা? দূর ভাই, রং নাম্বার। ভাই মিয়া, আপনি কি মস্করা করতেছেন নাকি? বাটপাড়ি শুরু করছেন, কিসের রং নাম্বার? আমি আপনার 5 লাখ টাকা দিলাম না ওই দিন কাজের জন্য। আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? শুনেন, আপনি কিন্তু আমার চিনেন না। আপনি আমার সাথে এসব ফাইজলামি কথা না বললে বলেন কাজের কি করলেন। আর যদি উল্টাপাল্টা করছেন, টালটু পাল্টা করছেন,
তাহলে কিন্তু আমি একদম জেহান আছেন হয়তো উড়াই নিয়ে আমু। আপনি চিনেন আমারে? হ্যালো হ্যালো, আমরা কত সহজে মিথ্যা বলে ফেলি। আমার মিথ্যেগুলো আজ কিছু নির্দোষ মানুষের বিপদের কারণ। আমি মিথ্যে দিয়ে নিজের জীবনকে সাজাতে চেয়েছিলাম সবার চোখে বেস্ট হয়ে থাকতে। ছোটবেলায় বন্ধুরা যখন তাদের দামি জামা কাপড়, ব্যাগ, ঘড়ি এসব দেখাতো, কেমন যেন অসহায় লাগতো। সবার সামনে নিজেকে লুজার মনে হতো। সেই তিক্ত আবেগ থেকে বেরিয়ে আসতে নিয়েছিলাম মিথ্যার আশ্রয়। কিন্তু আজও কি আমি জিততে পারলাম, নাকি মিথ্যা বলে চিরকালের জন্য লুজার হয়ে গেলাম? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। আমি আসলে সব কিছুই মিথ্যা বলছি, একটা কথা সত্য বলি নাই বাবা। তোমার কাছে কোনো সত্য কথা আমি বলি না। আমি খুব সামান্য একটা চাকরি করি, যে চাকরি করি, যে স্যালারি পাই, সেটা দিয়ে আমি নিজেই ঠিক মতো চলতে পারি না। তোমাকে যে বলছি আমি ব্যবসা করব, আমার ড্রিম হচ্ছে ব্যবসা করার, টোটালটাই মিথ্যা। আমার কাছে তো কোনো টাকাই নেই, আমি ব্যবসা করব কি করে? আর ড্রিম হাউস প্রজেক্টের কথা বলি যে, সেটা আমার অফিসের বসের ড্রিম, আমার না। আমি সেই প্রজেক্টটাও গুবলেট পাকিয়ে ফেললাম। আমার বসের কাছে অফিস কলিগের নামে মিথ্যা বলার কারণে আমার অফিস কলিগের চাকরি চলে গেছে। সে এখন তার ফ্যামিলি নিয়ে টানাটানির মধ্যে আছে। আমার বস আমাকে বলে দিছে যে কোনো মুহূর্তে আমাকে স্যাক করবে। কেন করবে না স্যাক? যেই অফিস এমপ্লয়ি তার গার্লফ্রেন্ডকে ক্লায়েন্ট বানিয়ে অফিস আওয়ারে মিটিংয়ের নাম করে ডেটিং করে, তাকে তো কোনো অফিসের বসই চাকরিতে রাখবে না, তাই না? আর ওদিক দিয়ে শাওনের একটা ছোটো ভাইকে নিয়ে আসছে, ওনাকে মালয়েশিয়া যাবে। ওর কাছ থেকে মিথ্যা বলে 5 লাখ টাকা নিয়ে আমি এমন একটা অপরিচিত মানুষকে টাকাটা দিলাম, সেও ফোন বন্ধ করে রাখছে। না ওই ছেলেকে মালয়েশিয়াতে পাঠাতে পারতেছি, না ওই ছেলের টাকা ফেরত দিতে পারতেছি। ওই ছেলের মা ওই ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, অসুস্থ হয়ে গেছে। সব মিথ্যা দিয়ে না আমার লাইফটা কীরকম জানি পেঁচে গেছে। আমি আর পারতেছি না, আমি অনেক টায়ার্ড। কিন্তু বিশ্বাস করো, আমি যে তোমাকে ভালোবাসি সেটা না, কি নীরব সাহেব, কিছু বলবেন? আরে ভাই, কিছু বললে বলুন, আমার হাতে অনেক কাজ, আমি আপনাকে সারাদিন সময় দিতে পারবো না। নতুন কোনো প্রজেক্টের খবর পেলেন? স্যার, ড্রিম হাউস প্রজেক্টটা আমার কারণে ক্যান্সেল হয়েছিল। নীলা ম্যাডামের কোনো দোষ ছিল না। আমি নিজের দোষ ঢাকার জন্য আপনাকে মিথ্যা বলেছিলাম। Are you kidding me? No, sir. I'm quite serious right now.
স্যার আমি আমার ভুল বুঝতে পেরেছি স্যার। স্যার আপনি চাইলে আমাকে চাকরি থেকে স্যাক করতে পারেন, কিন্তু প্লিজ স্যার নীলা ম্যাডামকে চাকরিতে জয়েন করান আবার। আর স্যার আমার এই মাসের স্যালারির টাকাটা প্লিজ স্যার নীলা ম্যাডামকে দিয়ে দিবেন। আমি যে ভুল করেছি তা হয়তো স্যার শুধরাতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট এর মাধ্যমে আমার গিল্টি ফিলিংসটা কমবে। সামনে আসে। সাবির এটা রাখো। এখানে আমার আব্বার প্রভিডেন্ট ফান্ডের জমানো কিছু টাকা আছে। এই টাকাটা আমার কাছেই ছিল, আমি এই টাকাটা খরচ করিনি কখনো, আমার কাছে জমায় রেখে দিচ্ছিলাম। ভাবছিলাম লাইফে যদি কখনো কোনো বড় বিপদে পড়ি তাইলে হয়তো এই টাকাটা কাজে আসবে, কিন্তু মানুষের লাইফে কিছু কিছু ভুল বিপদের থেকে অনেক বড় হয়ে যায়। সেই ভুল শুধরানোর জন্য এই সামান্য কিছু টাকা কোনো মূল্য রাখে না। সরি, আমি তোমার ভিসাটা করাইতে পারলাম না। তোমাকে এতক্ষণ ধরে ডাকলাম, তুমি শোনো না? খেয়াল করিনি। সমস্যা কি তোমার? তোমাকে এতদিন ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরো না কেন? কারোর সাথে কন্ট্যাক্ট করতে ইচ্ছা করে না, একা থাকতে চাই, সবার থেকে দূরে। আমার থেকেও দূরে? তুমি নিজেই আমার থেকে দূরে গেছো। তুমি আটকাতে পারলে না? মিথ্যা দিয়ে কাউরে কখনো আটকে রাখা যায় না। তোমার ভালোবাসাও মিথ্যা ছিল? না। মানুষের জীবনে টাকা পয়সা, জব এসব ম্যাটার করে না, ভালোবাসাটাই সব।
আর চাপা মারার অভাব ব্যাড লায়ার ব্যাড লায়ার ব্যাড লায়ার ব্যাড লায়ার লায়ার ব্যাড লায়ার লায়ার আমরা কত সহজে মিথ্যা বলে ফেলি। আমার মিথ্যাগুলো আজ কিছু নির্দোষ মানুষের বিপদের কারণ। আমি মিথ্যে দিয়ে নিজের জীবনকে সাজাতে চেয়েছিলাম সবার চোখে বেস্ট হয়ে থাকতে। ছোটবেলার বন্ধুরা যখন তাদের দামি জামা কাপড়, ব্যাগ, ঘড়ি এসব দেখাতো, কেমন যেন অসহায় লাগতো। সবার সামনে নিজেকে লুজার মনে হতো। সেই তিক্ত আবেগ থেকে বেরিয়ে আসতে নিয়েছিলাম মিথ্যার আশ্রয় নিয়ে। কিন্তু আজও কি আমি জিততে পারলাম, নাকি মিথ্যা বলে চিরকালের জন্য লুজার হয়ে গেলাম?